আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সো বাংলাদেশে যে চোরে চোরে যে একটা কি আছে না, বন্ধুত্ব বা গলায় গলায় পীড়িত, সেটা আমরা সব সময় দেখেছি। আওয়ামী লীগের সময় যারা চোর ছিল তাদের সাথে চোরদের সখ্যতা ছিল। এখন এই অন্তর্বর্তী সরকার যারা বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় আসছে, তাদের সময় আমরা একই কাণ্ড কারখানা দেখতে পাচ্ছি। সেটা কেন বলছি? কারণ আমরা এই পর্যন্ত দেখতে পাইনি যে যেই গত সরকারের সময়ে যেই বড় বড় বিজনেসম্যান যারা সরকারের ক্ষমতার উৎস ছিল, যারা সরকারকে নানাভাবে সাপোর্ট দিয়েছে, ব্যাংক ডাকাতি করেছে, ব্যাংককে খালি করে ফেলেছে, বাংলাদেশের রিজার্ভকে ফাঁকা করে ফেলেছে, তাদের কাউকে কিন্তু এখন পর্যন্ত সরকার গ্রেপ্তার করেনি, বিচারের আওতায় আনেনি, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পর্যন্ত করা হয়নি। সো ট্যাক্স মওকুফ বা নানা কিছু মিলে ব্যাংকের যে লোন সেগুলো যে মেরে দেয়া, ব্যাংকে যে খালি করে ফেলা, সেগুলো নিয়ে কারো কোনো অভিযোগ কিন্তু কারোর বিরুদ্ধে এখনো দায়ের করা তেমন করে হয়নি। ঠিক আছে? সো আমরা একটা ছবি দেখেছি আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আমাদের মানবাধিকার কর্মী আদিলুর রহমানের সাথে জাজ মাল্টিমিডিয়ার যেই ব্যবস্থাপনা পরিচালক, যিনি কয়েক হাজার কোটি টাকা মেরে দিয়েছিলেন গত সরকারের সময়, এবং অনেক দিন ধরে গত সরকারের সময় তিনি পলাতক ছিলেন। পরে নানা রকমের কিচ্ছা কাহিনী করে আলী কি মুভি টুবি ডিস্ট্রিবিউশন এগুলো নিয়ে তিনি পরবর্তীতে সরকারের কাছাকাছি একটা জায়গা নিয়েছিলেন। কয়েক হাজার কোটি টাকা মেরে দেয়া এই লোক, যিনি ব্যাংক খেলাপি, ঋণ খেলাপি, সেই ভদ্রলোককে আমরা নাহিদের সাথে এবং আদিলুর রহমান খানের সাথে দেখতে পাই একটা ছবিতে। সো এই পোস্টটা দেওয়ার পরে আমার এক ভাই আলী আহসান ভাই তিনি একটা কথা বলেছেন, এই সব চলতেছে দেশে, ব্যাংক লুটেরাদের না ধরে উল্টো সেফ এক্সিট দিয়ে পাবলিকের উপর ব্যাট চাপানো হচ্ছে। এই হচ্ছে খেলা না? চোর আলিবাবার রাজ্যে আলিবাবা 40 চোর, আলিবাবা হচ্ছে সবচেয়ে বড় চোর, এবং তারপরে আরো 40 চোর, যেটা আমরা দেখেছিলাম পাকিস্তান আমলে না, 40 শিল্পপতির একটা কাহিনী ছিল। গত আওয়ামী লীগ সরকারের সময় একই জিনিস ছিল। ঠিক আছে? অলিগার্ক অলিগার্ক না, এভাবে চলতে থাকে ব্যবসায়ী। আমার সিরাজউদ্দৌলার সময় ছিল না, কে ছিল, কোনো যে মোহনলাল না জগৎ শেঠ, কে জগৎ শেঠ না, কে একজন বিখ্যাত বিজনেসম্যান ছিল আর কি। সে বিজনেসম্যানই ছিল হচ্ছে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে না। হাজার কোটি টাকা খেলাপি জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আজিজের পাশে 840 সিনেমার মহরত অনুষ্ঠানে 2 উপদেষ্টা। সো এভাবে একটা নিউজ করেছিল বা একটা ছবি পোস্ট করেছিল, সম্ভবত আমাদের ইসমাইল ভাই পোস্ট করেছিলেন। সো এই হচ্ছে অবস্থা না, এই হচ্ছে অবস্থা। যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। সবচেয়ে বড় চোররা হচ্ছে প্রধান হয়, তারপরে সহযোগী হয়, তারপরে ধীরে ধীরে নিচের থেকে নামে। ঠিক আছে? এভাবেই চলতে থাকে। বাংলাদেশ প্রতিদিন একটা নিউজ করেছে, সেটা কি উল্টো পথে দেশের অর্থনীতি। দেশের অর্থনীতিতে আমরা জানি যে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি অনেক অনেক ছিল গত অনেক বছর ধরে। সেজন্য বাংলাদেশকে পৃথিবীর নানা মিডিয়া বাংলাদেশকে নানাভাবে চিত্রায়িত করত। সেটা স্বাভাবিক, বাংলাদেশ যেহেতু বাইরে থেকে ফরেন ইনভেস্টমেন্ট যেহেতু আনতে পেরেছিল, সেটা আপনারা হয়তো বলতে পারেন যে লুটপাট করেছে, কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট তো এমনি এমনি আসে না। আসতে হলে কী লাগে? দেশের সে শক্তিটা লাগে। সো বাংলাদেশ থেকে এখন ফরেন ইনভেস্টমেন্টগুলো সব চলে যাচ্ছে। তাহলে এটাকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন? এখন কি বলবেন যে গত সরকার লুটপাট করার জন্য ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে আসছে, সো এখন ইনভেস্টমেন্টগুলো চলে যাচ্ছে কেন? কেউ কি কারোর টাকা জলে ফেলে? তাহলে ইনভেস্টমেন্ট যারা করতে এসেছিল তারা নিশ্চয়ই কোনো পজিটিভ সূচক পেয়েছিল। এখন পজিটিভ সূচকগুলো নাই, এখন দেশে ভালো কিছু নাই। সেজন্য কি হচ্ছে? বৈদেশিক বিনিয়োগগুলো দেশ থেকে বাইরে চলে যাচ্ছে, প্রতিশ্রুত বিনিয়োগগুলো পাওয়া যাচ্ছে না, রাজস্ব আয়ে ঘাটতি দেখা দিচ্ছে, ইন্ডাস্ট্রিগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে, কলকারখানা যেহেতু বন্ধ হচ্ছে, তারপরে পত্রপত্রিকায় নিউজ আসছে রপ্তানি বাড়তেছে, এভাবে প্রোপাগান্ডা দিয়ে আমাদেরকে লোকজনকে মাথায় রাখতেছে। সো একটা নিউজ আসছে যে গতকালকে আমরা দেখেছিলাম যে র্যালের লোকজন কি করেছিল, কর্ম যেটাকে বলে মানে কাজ করবে না আর কি, কর্মবিরতি পালন করতেছিল। কিন্তু আমরা দেখলাম যে পরবর্তীতে দিনভর দফায় দফায় নানা রকমের বৈঠক হয়েছে, কিন্তু কোনো সমাধান আসেনি। পরবর্তীতে এই প্রক্রিয়ার সাথে হাসনাত আবদুল্লাহ যুক্ত হয়। এখন যে কোনো লোক যাদের মাথায় একটু বুদ্ধিশুদ্ধি আছে তারা হয়তো কোয়েশ্চেন করতে পারে, হাসনাত আবদুল্লাহ এখানে কোন গ্রাউন্ডে যুক্ত হয়েছে, মানে তাদের সাথে কোন গ্রাউন্ডে যুক্ত হয়েছে। কারো তো একটা পজিশন লাগে না? কি সে কি সরকারে আছে? সে কি আমজনতা?
সে কি আওয়ামী লীগ বিএনপির মতো কোনো একটা রাজনৈতিক দলের অংশ? মানে কোন গ্রাউন্ডে? আমরা দেখেছি সব জায়গাতে মোটামুটি সে যাচ্ছে, আয়, আয়, আয় রাজুতে আয়, নানা রকমের মানে যেটাকে বলে নিয়ম নীতি তোয়াক্কা না করে, আইন শৃঙ্খলা তোয়াক্কা না করে নানা রকমের মব সৃষ্টি করছে এবং মব সৃষ্টি করে মোটামুটি লোকজনের উপর প্রেশার তৈরি করে মানে যেটা সুস্থ পথে যাওয়ার কথা সেটাকে অসুস্থ উপায়ে সমাধান করা হচ্ছে। উপদেষ্টারা যদি না পারে, হাসনাত আবদুল্লাহ পেরেছে, কিভাবে পেরেছে? তো সেটা গ্রাউন্ডটা কি? সেটা কি আইন কানুনের মধ্য দিয়ে হয়েছে, নাকি সেই হাত ভেঙে দিব, পা ভেঙে দিব, কলম ভেঙে দিব, সাংবাদিকদের যেভাবে সে বলেছিল সে একই পদ্ধতি ফলো করা হয়েছে? আমার এক ভাই আছেন আরিফ জাফতিক ভাই, তিনি একটা কথা বলেছেন, উপদেষ্টারা সরকারি বেতন খাচ্ছেন, কোনো কাজকর্ম কিছু সামাল দিতে পারছেন না, তাহলে বুড়ো লোকগুলো বাড়িতে গিয়ে বিশ্রাম করলেই তো পারে, নাকি অন্য কিছু? ডাইপার ডুইপার দিয়ে যেভাবে চলতেছে, যেভাবে চালাচ্ছে গত 6 মাস ধরে, ভালো কিছু তো কিছু হচ্ছে না। তো যারা আত্মসমালোচনার মাধ্যমে নিজের অযোগ্যতা বিচারান্তে পদত্যাগ করে সক্ষমদের সুযোগ করে দেন, তারাই প্রকৃত দেশপ্রেমী। এটা ন্যায় নীতির একটা কথা, এটা মানে যেটাকে বলে এথিক্যাল একটা ইস্যু, না এথিক্স। চোর বাটপারে ভরে গেছে দেশ, যে যত বড় চোর, যে যত বেশি বাটপার, যে যত বেশি লুটেরা, যে যত বেশি সে তত উপরে, সে তত বড় বড় পজিশন পাবে। এখানে এই ধরনের নীতি কথাবার্তাগুলো খুব একটা চলে না। যা আত্মসমালোচনার মাধ্যমে নিজের অযোগ্যতা বিচারান্তে পদত্যাগ করে সক্ষমদের সুযোগ করে দেন, তারাই প্রকৃত দেশপ্রেমী। এগুলো হচ্ছে বইতে পাওয়া যায়। আমাদের দেশে তো কেউ বইও পড়ে না, কেউ মানে ওই মব ফব ওগুলো দিয়ে দেশ চলবে, ঠিক আছে? সে একটা ঘটনা ঘটেছে, আওয়ামী লীগ ফেব্রুয়ারি থেকে সরকার বিরোধী আন্দোলনের রাজপথে নামছে, হরতাল ডেকেছে, নানা রকমের জনসংযোগ কার্যক্রম তারা হাতে নিয়েছে। এখন দেখা যাক তারা খুব দ্রুতই ব্যাক করছে। আমি সেটা গত 5 মাস আগে বলেছিলাম, সেপ্টেম্বরের দিকে বলেছিলাম যে আওয়ামী লীগের কিছুই মুছে ফেলা যাবে না, আওয়ামী লীগ তার মতোই সংগ্রামে, অর্জনে, বিপ্লবে, বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের মতোই থেকে যাবে, এবং তার সুস্পষ্ট নমুনা আমরা দিন দিন দেখতে পাচ্ছি। যেখানে বাংলাদেশের 30% লোক ধরল, 6 কোটি মানুষ আওয়ামী লীগকে সাপোর্ট করে, সেখানে এত বড় জনসমর্থন নিয়ে কাউকে দেশ থেকে বিতাড়িত করা, নিষিদ্ধ করার মতো কাজ করার ক্ষমতা কারো নাই, ঠিক আছে? আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান একটা কথা বলেছেন, জনবিচ্ছিন্ন হলে বিএনপিও 5ই আগস্টের মতো পরিণতি হবে। এদিকে রুবিন পারহানার যে 170 পাতার যে রিপোর্টটা আসছে বিএনপির নানা অপকর্ম নিয়ে, সেই কথাটা এখন চারদিকে রাষ্ট্র হয়ে গেছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা সংগঠিত হতে পেরেছে তারাই দুর্বলের উপর সবল সবসময় অত্যাচার করেছে। যেমন আওয়ামী লীগ সংগঠিত ছিল, সবল দুর্বলের উপর অত্যাচার করেছিল। এখন বাংলাদেশে অন্য কেউ, বিএনপি ছাড়া আর কেউ সংগঠিত নাই, সুতরাং সবল দুর্বলের উপর অত্যাচার করবে। তারা যেহেতু সংগঠিত, তারা সবল, তারা দুর্বলের উপর অত্যাচার, অসংগঠিতদের উপর অত্যাচার করবে। এখন সবল বলতে বোঝাচ্ছি তারা মানে চাঁদাবাজি, মাস্তানি, এই সমস্ত কাজগুলো খুব বড় একটা অংশ হয়তো জড়িয়ে গেছে, এবং তারাই নেতৃস্থানীয় বড় বড় পদে আছে। এদিকে আমাদের ঢাকা মহানগরের বিএনপির যে আহ্বায়ক আমিনুল, তিনি একটা কথা বলেছেন, বিএনপির অনেক নেতা ছোট ছোট পকেট অফিস করেছে, রাজনৈতিক অফিস। বিএনপির যে হেড অফিস আছে, বিএনপির যে প্রধান কার্যালয় আছে, চেয়ারপারসনের অফিস আছে, এরকম ছোট ছোট নেতারাও নিজেদের জন্য একটা একটা অফিস খুলেছে, যেখান থেকে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে। খুব মজা না? ব্যবসায়িক কার্যক্রম, সিন্ডিকেট, এটা হচ্ছে অলিগার্কের মতো না, লেয়ার, রোমান লিজিয়নের মতো না, চাঁদাবাজি কালেক্ট করে ছোট ছোট পকেট ধীরে ধীরে সেগুলো উপরের দিকে সাপ্লাই হতে থাকে, এবং আলটিমেটলি এভাবে চলতে থাকে, বড় বড় পদ রাজা রাজডার মতো পাওয়া শুরু হয়ে যায়। এভাবেই চলছে দেশ, এভাবেই চলবে দেশ। সো সংস্কার পরিবর্তন যদি দলের মধ্যে, যদি নেতৃত্বের মধ্যে, যদি উপরের পজিশনগুলোতে না আসে, বড় বড় কথায়, বড় বড় পত্রিকায় এগুলো ছাপিয়ে হয়তো জনগণকে খাওয়ানো যাবে, জনগণ হয়তো খাবে, জনগণ 50 বছর খেয়েছে, আরও 500 বছর খাবে, কিন্তু দেশের মধ্যে পরিবর্তন কিছু কি আসবে? সো আপনারা যদি ভিন্ন মত পোষণ করেন, অথবা আমার যে কথাগুলো বলেছে সেগুলোর সাথে যদি ভিন্নতা পোষণ করেন, অথবা যদি কোনো কিছু নিয়ে আলোচনা শুনতে চান, আমাদেরকে জানাবেন। আমার একটা ফেসবুক পেজ আছে, সেখানে দেখতে পারেন ভিডিওগুলো, অথবা ইউটিউব চ্যানেল আছে, সেখানেও দেখতে পারেন। কোনো বিষয় নিয়ে আলোচনা শুনতে চাইলে আমাদেরকে কমেন্টে মেনশন করবেন।
ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।